স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট মেজর হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডিউল 1 থেকে, অর্থাৎ MC1 যে পেপারটা রয়েছে, এই MC1 পেপার থেকে তোমাদের আলোচনা করব MCQ প্রশ্ন উত্তর নিয়ে। অর্থাৎ এটা শুধুমাত্র MCQ এই জন্য আমি এখানে তোমাদেরকে বলবো এখানে এই জায়গায়, কারণ MCQ তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। অ্যাকচুয়ালি এডুকেশন বিষয়টা যে রয়েছে, এই এডুকেশন বিষয়টা অনেক কিছু বোঝার ব্যাপার থাকে, অনেক কিছু জানার বিষয় থাকে, সেই জন্য কনসেপচুয়াল কিন্তু বিষয়গুলো তোমাদেরকে টপিকগুলো কিন্তু নলেজে রাখতে হবে। তার জন্য আমি তোমাদের দুটো অধ্যায় থেকে তোমাদের সম্ভাব্য MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে ভালো করে দেখো এবং তোমাদের অনেকটাই কিন্তু হেল্পফুল হবে। মেজর এবং মাইনর দুটোরই জন্য কিন্তু আমি তোমাদেরকে বলছি। আরেকটা বিষয় যেটা তোমাদের সঙ্গে আলোচনা করার আছে, সেটা হলো অনেকে আমাকে কমেন্ট বক্সে বলেছিলে, স্যার আমাদের পরীক্ষায় কি MCQ পরীক্ষায় থাকবে? দেখো, আমি তোমাদেরকে বলবো, যেহেতু ইউনিভার্সিটি গৌরবঙ্গ একটা ইউনিভার্সিটি, কোনো কিছু গাইডলাইন্স বা নোটিফিকেশান না আসা পর্যন্ত কেউ কিছু বলতে পারে না। তবে তোমাদের MCQ পরীক্ষায় যে হবে MCQ, এটা কিন্তু হচ্ছে শিওর নয়। অ্যাকচুয়ালি NEP সিলেবাস অনুযায়ী 2024-এর পরে পাস এবং অনার্সের ক্ষেত্রে কিন্তু নিয়মটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে। তবে গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে আমি তোমাদের বলবো, তোমাদের পরীক্ষায় যে সিলেবাস সূচিটা রয়েছে, সূচিপত্রটা, সেখানে একটু তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। তোমাদের মেজর সেমিস্টার 1-এর পরীক্ষাটা হবে মোট 40 নম্বরের, এবং এই 40 নম্বরের মধ্যে 2 নম্বরের প্রশ্ন থাকবে 5টি। তাহলে এদিকে তোমাদের 5 মার্ক, 5 দুগুণা 10, তাহলে এখানে তোমাদের 10 নম্বর থাকছে শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেটাকে বলা হয় VS টাইপ, ভেরি শর্ট টাইপ কোশ্চেন। তারপরে 30 নম্বর থাকবে 5 নম্বরের 6টি, তাহলে 5, 6, 30, তাহলে এদিকে 30 আর এদিকে 10, কত হলো? 40। এটাই তোমাদের কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশন, এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। তারপর 10 নাম্বার যেটা কলেজের হাতে থাকবে, যেটাকে বলা হয় ইন্টারনাল, ওটা তোমাদেরকে কলেজ থেকেই দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু তোমাদের মেনলি পরীক্ষা যে হবে 40 নম্বরের, এখানে তোমাদের কোনো রকমের কোনো সন্দেহ নেই, এবং এই 40 নম্বরের উপরেই কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে? তাহলে এবারে চলো তোমরা দেখে নাও। প্রথম দেখো, টু দ্য লাইন অর্থাৎ টু দ্য পয়েন্ট, আমি একদম পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। কনসেপচুয়াল, শিক্ষা শব্দটি সংস্কৃত, তোমাদের মিনিং অফ স্কোপ যে তোমাদের প্রথম যে ইউনিটটা রয়েছে, সেইখান থেকে কিন্তু এটা কিন্তু প্রশ্নটা হচ্ছে। তাহলে শিক্ষা শব্দটি সংস্কৃত শাস ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো শাসন করা। সংস্কৃত শাস মানে হচ্ছে শাসন করা, অর্থাৎ শিক্ষা শব্দটি হলো একটি সংস্কৃত শব্দ, যেটি সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত হয়ে শাস ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো শাসন করা। এছাড়াও নির্দেশ, আজ্ঞা, নিয়ন্ত্রণ, তিরস্কার, এই শাসন ছাড়াও তোমরা এই বাকিগুলো অবশ্যই বলতে পারো, অবশ্যই ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু হবে। নেক্সট প্রশ্ন, শিক্ষার আরেকটি যথার্থ অর্থ হলো বিদ্যা। বলে না, শিক্ষা জ্ঞান, ঠিক আছে? তাহলে শিক্ষা হচ্ছে শাসন করা, যেটা হচ্ছে শাস ধাতু থেকে এসেছে। আরেকটা যেটা হচ্ছে অর্থ আছে, সেটা হচ্ছে বিদ্যা, অপর একটি যে শব্দ। তাহলে এখানে বিদ্যা বিদ ধাতু থেকে এসেছে, তাহলে বিদ্যা কথার অর্থ হলো জ্ঞান আহরণ করা বা জ্ঞান অর্জন করা। নেক্সট প্রশ্ন, শিক্ষা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো, তোমরা তো সংস্কৃত শাস ভাষা জানলে, সংস্কৃত বিদ ভাষা জানলে, কিন্তু এর যে আরেকটা ইংরেজি প্রতিশব্দ রয়েছে, এই এডুকেশন শব্দটির যে একটা প্রতিশব্দ রয়েছে, সেটা হলো, শিক্ষা শব্দটার যে প্রতিশব্দ হয়েছে সেটা হচ্ছে এডুকেশন, যেটি হচ্ছে ল্যাটিন শব্দ। তারপরে প্রশ্ন, এডুকেশন কথাটির অর্থ হলো ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ, অর্থাৎ ভেতর থেকে যে সত্তাটা বেরিয়ে আসে বা ভেতর থেকে যেটা সম্ভাবনাটা বেরিয়ে আসে,
সেটাকে বলা হয় ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। ল্যাটিন ভাষায় যে তিনটি মৌলিক শব্দের সন্ধান পাওয়া যায় সেটি হলো এডুকিয়ার, এডুসিয়ার, এডুকেটাম। এই তিনটে যে মৌলিক শব্দ, এই তিনটে মৌলিক শব্দ তিনটে মত আমি তোমাদের এখানে দেখাবো। প্রথম মত অনুযায়ী এডুকিয়ার, যেটাকে বলা হয় লালন পালন করা বা পরিচর্যা করা বা প্রতিপালন করা। তাহলে এডুকিয়ার শব্দের অর্থ হলো, তোমরা কি জানলে, তোমরা আজকে কি শিখলে? এডুকিয়ার শব্দের অর্থ হলো লালন পালন করা বা প্রতিপালন করা। টু ব্রিং আপ, অর্থাৎ পরিচর্যা দ্বারা একজন শিশুকে বড় হতে গেলে তাকে কিন্তু পরিচর্যার দ্বারা তাকে প্রতিপালন করতে হবে, তারপর তাকে সেবা যত্ন করতে হবে। দ্বিতীয় মত অনুযায়ী, এই মতগুলো কিন্তু শিক্ষাবিদ বা মনোবিদরা যারা আছেন তারা কিন্তু এটা দিয়েছেন। এডুসিয়ার, এখানে দেখো, এখানে একটু লক্ষ্য করবে, এখানে কেয়ার ছিল, CARE। কেয়ার মানে তো হচ্ছে তোমাদের যত্ন নেওয়া, বুঝতেই পারছো। তারপরে এডুসিয়ার, এখানে CERE আছে, তাহলে শেয়ার। তাহলে এখানে এই কথাটিতে এই যে দেখো ইটা আছে এখানে, এই ইটা এর অর্ধে মধ্য হতে, অর্থাৎ এটাকে বাদ দিয়ে থাকলো হচ্ছে ডু কেয়ার। তাহলে এখানে ডু কেয়ার মানে হচ্ছে বাইরে আনা বা পরিচালিত করা, অর্থাৎ আউট ফ্রম। তাহলে এটাকে বের করে দিলে এখানে থাকছে ডু কেয়ার, যেটাকে বাইরে আনা বা পরিচালিত করা। তোমাদেরকে বোঝার জন্য আমি কিন্তু এখানে এটাকে সিস্টেমটাকে একটু করেছি। তাহলে এডুসিয়ারের কথার অর্থ হলো বাইরে আনা বা টেনে বের করা বললেও হবে, বা পরিচালিত করা। তারপরে এখানে দেখো এডুকেয়ার শব্দের পরিপূর্ণ অর্থ হলো ভিতর থেকে বাইরে নিয়ে আসা, একদম পুরোপুরি কমপ্লিটলি যে কথাগুলো, যে ভাষাগুলো, একজন শিশু তার সম্ভাবনা পরিপূর্ণ বিকাশটা কি, সে তার সম্ভাবনা কি রয়েছে, সে আসলে কি বলতে আছে, সেটাই হলো এখানে এডুসিয়ার। তারপর তৃতীয় মত অনুযায়ী এডুকেটাম শব্দের অর্থ হলো শিক্ষক বা শিক্ষাদান সংক্রান্ত অ্যাক্ট অফ টিচিং, শিক্ষাদানের কাজ। সংকীর্ণ অর্থে শিক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর শূন্য মন জ্ঞানের মাধ্যমে পরিপূর্ণ করে তোলা। নেক্সট প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষা হলো শিক্ষার্থীর দেহ, মন ও আত্মার সার্বিক বিকাশ। টু ওয়ে কমিউনিকেশন বলা হয় ব্যাপক অর্থে শিক্ষাকে। তারপরে প্রশ্ন, শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি নয়, শিক্ষাই জীবন। এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ, এই কথাটি বলেছেন শিক্ষাবিদ জন ডিউ। তারপর প্রশ্ন, শিক্ষার দুটি মুখ্য কার্যাবলী হলো ব্যক্তির সুষম বিকাশ, যেটা হচ্ছে সাউন্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল, এবং সমাজের উন্নতি সাধন, ডেভেলপমেন্ট অফ সোসাইটি। জীবনী শিক্ষা এবং শিক্ষায় জীবন, এই কথাটি কে বলেছেন? শিক্ষাবিদ লর্ড জে। তারপরে প্রশ্ন, শিক্ষার দুটি গৌণ কার্যাবলী, মুখ্য কার্যাবলীর উপরে গৌণ কার্যাবলী, একটা হচ্ছে জ্ঞান আহরণ, দ্বিতীয়টা হচ্ছে বৃত্তিমূলক দক্ষতা দান, বা শিক্ষার দ্বারাই যে সমস্ত দক্ষতা অর্জন করা হয়। শিক্ষা হলো ড্যাশ প্রক্রিয়া, শিক্ষা হলো একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। তোমাদের প্রথম অধ্যায় অনুযায়ী শিক্ষা হলো একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত প্রভাব ব্যক্তির উপরে পড়ে সেগুলি সবই শিক্ষার অন্তর্ভুক্ত, এই কথাটি বলেছেন শিক্ষাবিদ ডামভিল। নেক্সট প্রশ্ন হবে, শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠনের প্রক্রিয়া, এই কথাটি বা এই উক্তিটি করেছেন জন ডিউ। পাইপলাইন থিওরি, পাইপলাইন থিওরি কথাটি যুক্ত কোন অর্থের সঙ্গে? এটা কিন্তু ভেরি মোস্ট লাইন, ইম্পর্টেন্ট লাইন। সংকীর্ণ অর্থে শিক্ষার সঙ্গে যে থিওরিটা, সেটা কি? পাইপলাইন থিওরি। তারপরে প্রশ্ন, শিক্ষা হলো দ্বিমেরু প্রক্রিয়া, এই কথাটি বলেছেন অ্যাডামস। নেক্সট প্রশ্ন, প্রতিটি শিশুই কতগুলি সম্ভাবনা নিয়ে জন্মায়? ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যে সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ সাধন হয়, এই উক্তিটি করেছেন গান্ধীজি। ব্যক্তি তার জীবনকালে যে সমস্ত অভিজ্ঞতা লাভ করে তার মধ্য দিয়ে যে শীত লাভ করে থাকে তার সমষ্টি হলো শিক্ষা, এই উক্তিটি করেছেন জন ডিউই। তারপরে প্রশ্ন, শিক্ষার দুটি কার্যাবলী হলো শিক্ষার মুখ্য কার্যাবলী বা গৌণ কার্যাবলী। এখানে একটা শূন্যস্থান আকারের মধ্যে রেখেছি, ড্যাশ ব্যক্তি স্বতঃপ্রণোদিত হয়ে সমাজ পরিবেশের সঙ্গে অভিযোজন করে যে অভিজ্ঞতা অর্জন করে তাই হলো শিক্ষা, এটি কে বলেছেন? জন ডিউ। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায়ে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। একজন সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থক যিনি ইংলিশ দার্শনিক, তার নাম হারবার্ট স্পেন্সর, এটা কিন্তু বোঝার ব্যাপার রয়েছে। আমেরিকান দার্শনিক যদি বলা হয় তাহলে হবে জন ডিউ, এবং স্কটিশ দার্শনিক ডব্লিউ ডি রস। তারপরে প্রশ্ন, দুজন ব্রিটিশ দার্শনিকের নাম হলো রস, এটা রস হবে, থমাস পার্সি নান। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের প্রতি গুরুত্ব আরোপ করেছেন এমন একজন দার্শনিকের নাম হলো হ্যারল্ড জোসেফ ল্যাস্কি। তারপর প্রশ্ন,
ডেলর্স কমিশন কবে কার নেতৃত্বে গঠিত হয়েছিল? ডেলর্স কমিশন জ্যাকস ডেলর্সের নেতৃত্বে, যদি বলা হয় কবে, 1993 খ্রিস্টাব্দে, এবং প্রতিবেদনটির নাম ছিল আন্তর্জাতিক শিক্ষা কমিশন। তারপর প্রশ্ন, লার্নিং দ্য টিচার উইদিন প্রতিবেদনটি দাখিল করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1996 খ্রিস্টাব্দে। যদি বলা হয় কার কাছে দাখিল করা হয়েছিল, ইউনেস্কোর কাছে দাখিল করা হয়েছিল। বিশ্বব্যাপী শিক্ষার 4টি উদ্দেশ্য হলো জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, হওয়ার জন্য শিক্ষা। তারপর প্রশ্ন, আধুনিক শিক্ষার অন্যতম লক্ষ্য হলো মানুষ তৈরি করা। নেক্সট, ব্যক্তিতান্ত্রিক মতবাদের গোড়ার সমর্থক হলেন স্যার পার্সি নান। ব্যক্তিতান্ত্রিক মতবাদের অন্যতম সমর্থক বলা হয় ব্রাটাল রাসেল, যেটি 1972 থেকে 1970 সাল। যদি বলা হয় ব্যক্তিতান্ত্রিক মতবাদের গোড়ার সমর্থক স্যার পার্সি নান, যদি বলা হয় অন্যতম সমর্থক ব্যক্তিতান্ত্রিকের মধ্যে, তাহলে হবে ব্রাটাল রাসেল। নেক্সট প্রশ্ন হবে, আমরা মানুষকে শুধুমাত্র নাগরিক শিক্ষা দেব না, উপযুক্ত শিক্ষা হয়ে ওঠারও শিক্ষা দেব, এটি কোন কমিশনে বলা হয়েছে? রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তোমরা যে ক্লাস 12-এ এগুলো পড়েছিলে। তারপরে প্রকৃতবাদের প্রবক্তা হচ্ছে জ্যাকস রুসো, সালটি মনে রাখো, উনি 1712 থেকে 1778। তারপরে প্রশ্ন, সমাজ একটি কলুষিত প্রতিষ্ঠান, অর্থাৎ জন্ম অবস্থায় শিশু আসে নির্মল ও নিকুলস অবস্থায়, পরবর্তীকালে সমাজই তাকে কলুষিত করে, এই কথাটি বলেছেন রুসো। ম্যান ইজ পটেন্সিয়ালি ডিভাইন, এই কথাটি বলেছেন বিবেকানন্দ। তারপর প্রশ্ন, একজন প্রয়োগবাদী দার্শনিকের নাম হলো আইনস্টাইন। প্রয়োগবাদী দার্শনিক বলতে বোঝায় বিবেকানন্দ, তারপরে হচ্ছে আরও আছে আইনস্টাইন, এরা হচ্ছে প্রয়োগবাদী দার্শনিক। তাহলে আজকে তোমাদের যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, তোমরা এই প্রশ্নগুলো নিজেরা একটা কনসেপ্ট নিয়ে, ধারণা নিয়ে রাখো, যেন তোমরা বুঝতে পারো আসলে শিক্ষার যে শব্দ ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কি, বা সংকীর্ণ অর্থে শিক্ষা কাকে বলে, ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে, এগুলো তোমরা ভালো করে একটু বুঝে রাখবে। তাহলে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। এবং আজকের ক্লাসটি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এর পরবর্তী দেখা হবে।